লক্ষ্য করে দেখুন, আবার সেই এক শব্দগুলো এই গতকাল এবং আজকের ঘটনায় বসিয়ে দিতে পারেন। প্রথম দুটো শব্দবন্ধ হচ্ছে অবাঞ্ছিত বিতর্ক, দ্বিতীয় হচ্ছে বিভ্রান্তি। এবং অবশ্যই আমি যেটা বলবো, সেনাবাহিনী এবং সরকারের সুষ্ঠু সমন্বয়, আজকে ঈশ্বর না করুন যদি একটা কোনো ক্রাইসিস হয় এই রাজ্যে, সঙ্গে সঙ্গে সেনাবাহিনীকে ডাক পড়ে এবং সেনাবাহিনী এসে রাজ্যের সঙ্গে হাতে হাত ধরে সাধারণ মানুষের জীবন এবং সম্পত্তি রক্ষা করে। কেন এই দূরত্ব হবে? এবং দূরত্ব মানে একেবারে জানানো অথবা না জানানো নিয়ে হ্যাঁ এবং না এর মধ্যে বিভ্রান্তি কেন? সত্যি সেদিন যে প্রশ্নগুলো করেছিলাম, আজকেও প্রত্যেকটা প্রশ্ন দেবনারায়ণ সরকারের কাছে নিয়ে যাব যে কোথাও কি সিরিয়াস কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, হলে যুক্তরাষ্ট্রের একটা অঙ্গরাজ্যের পক্ষে সেটা বিপজ্জনক শুধু নয়, প্রত্যেক নাগরিকের জন্য অত্যন্ত উদ্বেগের। দেবনারায়ণ সরকার কি বলে? দেখুন, আমি আগেও একদিন বলছিলাম, ওথলে দ্য মুয়ার অফ ভেনিসে একটা বক্তব্য শেক্সপিয়ার লিখছে, একটু কাব্যিকভাবে বলেছিল, ট্রাইফেলস লাইট অ্যাজ এয়ার আর টু দ্য জিলাস কনফার্মেশন স্ট্রং। খুঁটিনাটি বায়ু হিসাবে হালকা, কিন্তু তাতে প্রতিহিংসার অনুমোদন শক্তিশালী হয়। শুনবেন, খুঁটিনাটি বায়ু হিসাবে হালকা, প্রতিহিংসার অনুমোদন শক্তিশালী। কি করে হচ্ছে? ইয়াগো একটা রুমাল রেখেছিল পথে, একদম, এবং তার জন্য ওথেলো ডেসডিমোনা একেবারে শেষ হয়ে গেল। ষড়যন্ত্রটি কেন রুমাল রেখেছিল? আমার প্রশ্নটা একটু আগে ঠিক পবিত্রবাবু দেখেছিলেন, এটা প্রোঅ্যাক্টিভ। আচ্ছা, সেনাবাহিনী যে কথাটা একটু আগে বলল ঠিকই কথা, কিন্তু বৈশ্বনাথ দাদা বলছেন 5 বার পারমিশন দিয়েছে, 5 বার টাকা নিয়েছে, তাহলে 5 বার টাকা নিল কেন? দুদিনের যদি পারমিশন হয়, মার্চ থেকে অগস্ট পর্যন্ত 5 বার টাকা নিয়েছে। বৈশ্বনাথ দাদা বলেননি, বৈশ্বনাথ দা 5 বার টাকা নিয়েছে তো। হ্যাঁ নিয়েছে তো, 2 দিন করে পারমিশন, 1 মাস ধরে এইটা চলছে। এত প্রোঅ্যাক্টিভ করে না, আমি যে কথাটা বলছি, এই আর শুনুন না, আর্মির অন্য সমালোচনা করুন, সেনাবাহিনী আমি বলছি এই বেআইনি ভাবে টাকা নেওয়াটা বলবেন না। নিল কেন? টাকা নাও নিতে পারতো, আমি পরে শোয়ের পর আপনাকে বুঝিয়ে দেব। টাকাটা নাও নিতে পারতো, তাহলে আমি পারমিশন দেব। আরে 5 বার 2 দিন করে পারমিশন দিয়েছে, সেই জন্য 5 বার টাকা নিয়েছে। সিম্পল অ্যারিথমেটিক। আমার অ্যারিথমেটিক থেকে আমি যে কথাটা বলছি, যে কথাটা আপনি তো পবিত্র বাবু যে কথাটা বললেন, এটা প্রোঅ্যাক্টিভ। দেবনারায়ণ দা, জিনিসটা সহজ। আমি বলছি বৈশ্বনাথ দা আছেন, শনি রবি 2 দিন করে পারমিশন চেয়েছেন, 2 দিন করে পারমিশনের টাকা নিয়েছেন। এটার মধ্যে কোথাও মানে দূরবীন দিয়েও আপনি তোলাবাজি খুঁজে বের করতে পারবেন না। ঠিকই, তারপরে এই পর্যন্ত উনি যেটা বলছেন যে অগস্ট মানে 31 অগস্ট পর্যন্ত পারমিশন নেওয়া ছিল না, আবার নতুন করে 2 দিনের নিতে হবে। হ্যাঁ, তাহলে এতগুলো করে ওইটাকে কেন, এই যে তখন হচ্ছে তখন কেন সেনা, আমি যখন আমাকে কথাটা বলতে দিন, প্রোঅ্যাক্টিভ হয়ে সেনাবাহিনী কেন? আমি সেনাবাহিনীকে দোষ দিচ্ছি না। ওই যে একটা কথা বলে তো, রবীন্দ্রনাথ বলেছিল অরূপ রতনে, জিনিস বসু সেন বলছে, ফন্দি জিনিসটা খুব ভালো যদি তার মধ্যে নিজে আটকে পড়া না যায়। তার মানে না আমি কিন্তু সেনাবাহিনীর কোনো দোষ দেখছি না, কোনো দোষ না, কিন্তু এই জিনিসটা ভারতে কোথাও হয়েছে কিনা সন্দেহ, যে সেনাবাহিনী খুলে দিচ্ছে, এটা হয় না। এর পিছনে কিছু কারণ আছে, সেইখানে সমস্যাটা। কারণ সেনাবাহিনী খুলে দিচ্ছে, এটা কোনোদিন ভারতে দেখা যায়নি, একমাত্র পশ্চিমবঙ্গে। না হলে খুলে দেবে, এইটাকে বলা হচ্ছে। না না, পবিত্র মৌজার হলো প্রোঅ্যাক্টিভ। সেনাবাহিনীকে যে বিজেপি করাচ্ছে, আমি বারবার ক্ষমা চাচ্ছি, সেনাবাহিনীর বিরুদ্ধে আমি একটি কথাও বলছি না, কিন্তু বিজেপি এগুলো করাচ্ছে। তা না বলে আপনি একটু আগেই বললেন, একটু আগেই বললেন আদিত্যনাথ বলছে মোদির সেনাবাহিনী, আজকে পুলওয়ামা কাণ্ড 40 জনকে সেনাবাহিনীর লোককে হত্যা করা হলো, এবং জম্মু কাশ্মীরের যিনি গভর্নর, তিনি তো বলেছিলেন এটা সেনাবাহিনীকে হত্যা করে মোদি 2019-এ জিতেছে। এর পিছনে অনেক কিছু কথাবার্তা হয়েছে, শুধু সেনাবাহিনীকে ব্যবহার করা হচ্ছে। সেনাবাহিনী কোনো রাজনীতির মধ্যে নেই, সেনাবাহিনীকে ব্যবহার করছে বিজেপি। গতকালের সঙ্গে আজকে কোনো সম্পর্ক নেই, আজকের ব্যাপারটা যে কথাটা সেটা পুরোপুরি একটা জিনিস আমি একমত। আজকে মারা হলো, সেই গাড়িকে
যা চালক ছিল তাকেও কিন্তু অ্যারেস্ট করতে হবে, এইটা হলো দাবি, একদম। এবং তা না হলে ন্যায় হবে না। সুতরাং আমি যেটা বলছি, সেনাবাহিনীকে ব্যবহার করছে এই বিজেপি, এটা আমি এখনো বলছি ব্যবহার করলে এটা নিশ্চয়ই ব্যবহার করছে। হয় কেন? আমি দুজনকেই অনুরোধ করব যে সেনাবাহিনীকে রাজনৈতিক ব্যাপারে চলুন, কিন্তু আমি বলছি ব্যবহার করা। কাকে বলেছে? কাকে বলেছে? কাকে বলেছে? ওটাই বিজেপি করেছে। সেনা পালিয়ে গেল। কাকে বললেন? এটা কি দেশটাকে সরিয়ে ছিল? সর্বনাশ করে দিয়েছে। কাকে বিক্রি করে দিয়েছে? ওটা বিজেপি বিক্রি করে দিয়েছে। বিজেপি বিক্রি করে দিয়েছে। সেটাকে বিক্রি করে দিয়েছে। আমি বলছি যেহেতু দেবনারায়ণ সরকার ওথেলো আর ডেসডিমোনার কথা বললেন, আমি সাদা রুমালটা রাখলে কি ঝগড়া কমবে না বাড়বে? হ্যাঁ, বরঞ্চ সেনাবাহিনীকে বৈশ্বনাথ বলছেন, সঠিক কথা, বিজেপিকে বলছেন। কালকে ভালো পাঁচ ভালো। বৈশ্বনাথ বলুন যে শ্রমিক ভট্টাচার্য, আমি যেটা বললাম যে বাসগুলো খুলছে, হ্যাঁ, শুভেন্দু অধিকারী স্ট্রাকচার, আপনি এর আগে দেখেননি স্ট্যাটিউটরি বাড়িকে বিজেপি তার পলিটিক্যাল ইয়েতে ইউজ করেছে? আপনি দেখেননি? আপনি কি দেখেননি? দর্শকরা অর্থহীন ঝগড়া তো দেখতে চান না, দর্শকদের দেখানোর জন্য একেবারে এই যে দ্বন্দ্বটা আমার বাঁ দিকে দেখতে পাচ্ছেন, আজকে গতকালকের ঘটনার প্রতিবাদে বৈশ্বনাথদা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আন্দোলনে নামেন এবং ডোরিনা ক্রসিংয়ের কাছে ধর্ণা শুরু হয়েছে। এই গোটা বিষয়টা ইন আ নাটশেল আজকে তৃণমূলের আন্দোলনের অংশটা এইবার দেখাবো। কলকাতা রাস্তায় কার্যত সেনা পুলিশ টানাপোড়েন। এর শুরুটা হয়েছিল সোমবার সেনার তরফে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ খুলে দেওয়ার থেকে, আর মঙ্গলবার বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগে পুলিশ যখন সেনা ট্রাক চালকের বিরুদ্ধে এফআইআর করল, তখন ডোরিনা ক্রসিং এর প্রতিবাদ মঞ্চ থেকে সুর চড়ালো তৃণমূলও। সোমবার গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দেয় সেনাবাহিনী। স্থান বদল করে প্রতিবাদ কর্মসূচি জারি রেখেছে তৃণমূল কংগ্রেস। মেয়র রোড থেকে প্রতিবাদ মঞ্চ সরিয়ে আনা হয়েছে ডোরিনা ক্রসিংয়ে। আমাদের অনুরোধ বিজেপিকে, আপনারা সেনাবাহিনীর মুখপাত্র নন, আর সেনাবাহিনীকে এর মধ্যে নিয়ে জড়িয়ে রাজনীতিটা করবেন না। সবকিছুর উদ্দেশ্য এক, যে 1804 এই থেকে দৃষ্টি ঘোরানো, ক্যামেরাটা যেন অন্যদিকে চলে যায়। কারণ প্রশ্নের উত্তর দিতে পারছে না, যে রাজ্য সরকারেরই একটি সংস্থা এসএসসি, তারাই বলছে আমার রাজ্য সরকার চোর। যদি সিবিআই বলতো তাহলে কথা ছিল যে হ্যাঁ কেন্দ্র সরকারি সংস্থা বদমাশি করে বলতে পারে। সেই জন্য দৃষ্টি ঘোরানোর জন্য এখন অনেক কিছু এসব হবে। সোমবারের ঘটনায় বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী। আমি যখন এখানে আসছিলাম, আপনারা অনেকে ছবিও পেয়েছেন, প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম, হোয়াই ইউ আর রানিং অ্যাওয়ে, ইউ আর মাই ফ্রেন্ড। এটা আপনাদের দোষ নয়, আপনারা বিজেপির কথায় করেছেন, দিল্লির কথায় করেছেন। সেনাকে কলঙ্কিত করা মানে দেশের মেরুদণ্ডকে কলঙ্কিত করা, অপমানিত করা। অতএব মুখ্যমন্ত্রী তার ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থের জন্য যে কাজটা করেছেন তা রাষ্ট্রের পক্ষে অত্যন্ত অহিতকর। প্রকাশ্যে সেনা এবং জনগণের কাছে ক্ষমা চাও। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলায় প্রতিবাদ কর্মসূচি পালন করে তৃণমূল। ভাঙড়ে প্রতিবাদ মিছিলে যোগ দেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। এর পাশাপাশি হাওড়া, পুরুলিয়া, রায়গঞ্জেও হয় তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি। অর্ণব মুখোপাধ্যায়, শান্তনু নস্কর, দীপক ঘোষ, এবিপি আনন্দ। দেখুন, কেন আবার বলছি আমরা উদ্বিগ্ন এবং আমরা শঙ্কিত, তার কারণ গতকাল যেটা ঘটেছে সেটা একটা ফোনাফুনিতে শেষ হয়ে যায়। একটা মঞ্চ খোলা নিয়ে মুখ্যমন্ত্রীও কালকে বৈশ্বনাথদাদের পাশে দাঁড়িয়েই বলছিলেন যে তার মন্ত্রীদের সঙ্গে, একাধিক মন্ত্রীদের সঙ্গে সেনাবাহিনীর নিয়মিত যোগাযোগ আছে। সেটাই তো স্বাভাবিক, নিয়মিত কথা হয়। দেখুন, ফোর্ট উইলিয়াম থেকে ভৌগোলিকভাবে লালবাজারের দূরত্ব হচ্ছে 5 কিলোমিটারের কম, কিন্তু হিসেব করে 5 কিলোমিটারের কম মানসিক দূরত্বটা কি ক্রমশই বাড়লো? চিরকাল এই মানসিক দূরত্বটা কিন্তু 5 কিলোমিটারের থেকেও অনেক কম ছিল। কেন এই কথা বলছি? আমরা প্রত্যেকে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি যে উচ্চপদস্থ পুলিশ কর্তারা, উচ্চপদস্থ সেনাকর্তাদের পারিবারিক অনুষ্ঠানেও তারা আসেন, একটা যোগাযোগ থাকে, অফিসিয়াল আনঅফিসিয়াল দুরকমভাবেই। কিন্তু কোথাও একটা ভোট আসছে হয়তো 8 মাস পরে অথবা 7 মাস পরে, তার জন্য শাসক মানে কেন্দ্রের শাসক রাজ্যের শাসকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা হতেই পারে। এদেশের একাধিক রাজ্যে হয়, গণতন্ত্রে এটাই স্বাভাবিক। কিন্তু সেনাবাহিনী আর রাজ্য প্রশাসনের মধ্যে এই দূরত্বটা আসবে কেন? আর যদি আসে সেটা কতটা বিপজ্জনক বলে মনে করছেন বিশ্বনাথ চক্রবর্তী? প্রথমত আমি বলবো যে সেনাবাহিনী এত ঠুনকো নয় যে কোনো রাজনৈতিক দল তাকে পরিচালনা করতে পারে।
অতীতেও ইন্দিরা গান্ধীর কংগ্রেস পারেনি, আজকেও নরেন্দ্র মোদীর বিজেপি পারবে না। সেনাবাহিনী এতটাই অটোনমি নিয়ে ভারতবর্ষের পেশাদারি সংস্থা হিসাবে কাজ করে, আমাদের দেশকে রক্ষা করে। ফলে কোনো রাজনীতিবিদ আঙুল দিয়ে যদি বলে যে বিজেপি চালাচ্ছে, সেটা তার বক্তব্য হতে পারে, কিন্তু আমরা কেউ বিশ্বাস করি না। দ্বিতীয় যে বিষয়টা, সেটা খুব পরিষ্কার করে বলতে চাই যে দেখুন, সেনাবাহিনী আইন মোতাবেক বলেছে যে ভাই আমি 2 দিন তোমাকে পারমিশন দিয়েছি, তুমি মঞ্চটা খুলে নাও। তৃণমূল কংগ্রেস খোলেনি এবং সেটা তারা মানে তখন নিজেরাই খুলে নিয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে তৃণমূল কংগ্রেস তারপরেও সেটা মেনে নিতে পারলো না কেন? সেটা হলো আধিপত্যবাদ, রাজনৈতিক আধিপত্যবাদ। তৃণমূল কংগ্রেস অভ্যস্ত না, আইনের শাসনের অভ্যস্ত না। তারা হাইকোর্ট যখন কোনো রায় দেয় তখন রাজশেখর মান্তার বিরুদ্ধে তারা স্লোগান তোলেন। তৃণমূল কংগ্রেস সরাসরি বিচারপতিদের আক্রমণ করেন, ইলেকশন কমিশনকে আক্রমণ করেন। এখানে সেনাবাহিনীকে আক্রমণ করবে, এতে আমি অবাক হইনি। একটা হতচ্ছাড়া আইন বহির্ভূত একটা রাজনৈতিক দলের ভূমিকায় কিন্তু তৃণমূল কংগ্রেস নেমেছে। একেবারে পরিষ্কার করে আমি বলতে চাই, সেনাবাহিনীকে রাজনীতির আঙিনায় টেনে যেভাবে তৃণমূল কংগ্রেস আনলো, মিটিং মিছিল করলো, এটা কিন্তু সেনাবাহিনীকে সরাসরি অপমান করা হয়, পরিষ্কার সরাসরি অপমান করা হয়। কেন সেনাবাহিনীকে রাজনীতির আঙিনায় আপনি আনবেন আপনার রাজনৈতিক স্বার্থে? আপনি অবশ্যই বিজেপির বিরুদ্ধে 50টা আপনার অভিযোগ থাকতে পারে, বিজেপির বিরুদ্ধে মিটিং করতে পারেন। সেনাবাহিনীর বিরুদ্ধে মিটিং মিছিলে নেমে গেছেন আপনি। সেনাবাহিনীকে কোথায় নামাচ্ছেন আপনারা? এবং আজকে সেখানে আইনসভায় দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যেভাবে 71 সালের খান সেনার সাথে গতকালের মেয়র রোডের সেনাবাহিনীর ভূমিকা টানলেন, অর্থাৎ সাযুজ্য টানলেন, এটা শুধু আপত্তিকর তা নয়, আমি মনে করি এটা দেশ দ্রোহী একটা কাজের তিনি অবতীর্ণ হলেন। তিনি কেন করলেন? দুটো কারণ হতে পারে। একটা হলো চূড়ান্ত ওনার জ্ঞান নেই, অজ্ঞ মানুষ, এবং অজ্ঞতার থেকে তিনি করলেন। কিন্তু আমি সেটাও মানতে পারছি না সম্পর্কে এই কথা সম্পর্কে বলা যায়। তবে এখন মনে হয় যে কোনো একটা জায়গায় হয়তো পারদর্শী হলেও মানুষ ভালো মানুষ নাও হতে পারে। অর্থাৎ আমি হয়তো পলিটিক্যাল সায়েন্সে বিরাট পণ্ডিত হতে পারি, কিন্তু আমি যে ভালো মানুষ হবো তার নির্দিষ্ট সংজ্ঞা হতে পারে না। একজন নাটকের বিরাট ব্যক্তি হতে পারেন, একজন কবি বিরাট হতে পারেন, ব্যক্তি মানুষ যে ভালো নাও হতে পারেন, সমাজের পক্ষে ক্ষতিকারও হতে পারেন। আবার একই সাথে আমি বলতে চাই যে সুমন, আমার মনে হচ্ছে দলের মধ্যে মার্কস বাড়ানোর জন্য উনি এই কথাটা বলেছেন। অর্থাৎ পরিষ্কার তৃণমূল নেত্রী যেহেতু গতকাল আর্মিকে নিয়ে ওই কথা বলেছেন, ফলে এখানে যদি দলের মধ্যে মার্কস বাড়াতে হয়, নম্বর বাড়াতে হয়, তাহলে তার থেকেও আরো খারাপ কথা বলতে হবে। সেই খারাপ কথাটাই উনি বলবার চেষ্টা করেছেন এবং দলের মধ্যে মার্কস পেয়েছেন। এটা তো তৃণমূল কংগ্রেসের একটা রাজনৈতিক সংস্কৃতি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে খারাপ কথাটা বলবেন তার থেকে আরো খারাপ কথা বলে নিজেকে প্রতিষ্ঠা করতে হবে। দেখুন সুমনদা, ব্রাত্য বসুর বক্তব্যটা আপত্তিকর যদি হয়ে থাকে, আমাদের সবার এখানে প্রশ্ন আসছে, তাহলে বিরোধী দলের নেতা, সে বিরোধী দলের হতে পারে, বিজেপির হতে পারে, তিনি সেই আপত্তিটাকে রেকর্ড করতে চেয়েছেন, তাহলে তার জন্য তাকে পুরো সাসপেন্ড হয়ে গেলেন তিনি। প্রশ্নটা হচ্ছে যে এমন তো নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় 4 তারিখে বাংলা বাঙালির জন্য বক্তৃতা করবেন আর বিরোধী নেতার মুখ দেখবেন না, সেই জন্য বারবার বিরোধী দলের নেতাকে, এর আগেও আমি দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা করবেন, তার আগের দিন চ্যাংদোলা করে বিরোধী দলের নেতাকে নিয়ে তার আগের অধিবেশনে বন্ধ, তাকে বাদ দেওয়া হলো, সরিয়ে দেওয়া হলো। তাহলে মুখ্যমন্ত্রী কি সত্যি আমাদের রাজ্যে গণতন্ত্রের এত খারাপ অবস্থা যে মুখ্যমন্ত্রী বিরোধী দলের নেতাকে দেখতে চাইছেন না যখন বক্তৃতা করবেন? অর্থাৎ 4 তারিখে বক্তৃতার সময় বিরোধী দলের নেতা ছাড়াই উনি বক্তৃতা করবেন? এটা কতটুকু গণতন্ত্রের পক্ষে সভ্য হলো? এবং লাস্ট আমি বলবো যে দেখুন, গতকালের মেয়র রোডের যে ঘটনা, তার সাথে আজকের ওই সেনাবাহিনীর ট্রাকের নিয়ে যে তৎপরতা, তার একটা সম্পর্ক নেই তো। গতকালের যদি মেয়র রোডের ঘটনাটা না হতো, অর্থাৎ সেনাবাহিনী তৎপরতার সাথে তৃণমূলের মঞ্চটা যদি না ভেঙে দিতেন, খুলে না দিতেন, তাহলে আজকে সেনাবাহিনী ট্রাক আটকানো, বেআইনিভাবেই সে করেছে, ট্রাক আটকানো নিয়ে প্রেস কনফারেন্স করা, পুলিশের এত তৎপরতা আমরা কি সত্যি দেখতে পারতাম? এটার দুটোর মধ্যে একটা সাযুজ্য কি নেই? এবং একই সাথে যে প্রশ্নটা ফাইনালি আমি রাখতে চাই যে আপনি সেনাবাহিনী ট্রাক নিয়ে যতটা তৎপর হলেন, আপনি আপনার এমএলএ অর্থাৎ শওকত মোল্লার যে কনভয়ে একজন মানুষ মৃত্যু ঘটে গেল, সেই ক্ষেত্রে আপনি আরেক রকম অবস্থা নিচ্ছেন কেন? অর্থাৎ একই পুলিশ সেনাবাহিনীর ক্ষেত্রে যত তৎপরতা হলো, সেটা নিজের ক্ষেত্রে অর্থাৎ নিজের এমএলএর ক্ষেত্রে অন্যরকম অবস্থা নিলেন কেন? আমার শুধু একটাই, যেহেতু আপনি আপত্তিকর শব্দটা বললেন, আপনার গোটা বক্তব্যে একটা শব্দ আপত্তিকর লেগেছে। যে আপনি একটা স্বীকৃত রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, হতচ্ছাড়া শব্দটা ব্যবহার করেছে। একেবারে আমি হতচ্ছাড়া সচেতনভাবেই বললাম যে সম্প্রতি তৃণমূল কংগ্রেসের যদি
মানে ধরুন বিচারককে আক্রমণের দিকে তাকান, বিচারকের বাড়ির আশপাশের পোস্টারিং দেখান, মানে সরাসরি বিচারকদেরকে যে ল্যাঙ্গুয়েজে কথা বলছেন, যেভাবে ইলেকশন কমিশনকে কথা বলছেন, এটা কোনো নর্মাল পলিটিক্যাল পার্টির শব্দ হতে পারে। তাহলে আমার প্রতিক্রিয়া আমাকে বলতে দিতে হবে, মানে একজন নিজেকে অধ্যাপক হিসাবে দাবি করে একটা স্বীকৃত রাজনৈতিক দল যিনি একটা রাজ্যের সরকারে আছে তাকে কিভাবে অপমান করছেন। উনি সেখানে টিএমসির মতো তৃণমূল কংগ্রেসের মতো দলকে উনি বলছেন যে হতচ্ছাড়া। এই কথাটা যদি সংসদীয় হয়, আপনাদের এই চ্যানেল যদি এটাকে অ্যাপ্রুভ করে, তাহলে বলেছেন অপমানজনক ছাড়া তৃণমূলকে উনি বারবার অপমান করেন। আজকে বাঙালিদের অপমান করছেন বলে আমরা এখানে আন্দোলন করছি এবং সেখানে দাঁড়িয়ে হলে তৃণমূলকে অপমান করে বারবার এই কথা বলছেন। তাহলে একটু খোলামেলা কথা বলে। আমার শুধু একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে হ্যাঁ না এক সেকেন্ড মানেটা কি? আরে আপনি তো অপমান করেন, প্রতিদিন অপমান করেন, আপনারা প্রতিদিন অপমান করেন, প্রতিদিন অপমান করেন। আরে চোর তো বিজেপি, চোর সিপিএম, এরা সব চোর। হ্যাঁ সবাইকে বলতে দেবো, কিন্তু মান অপমান নিয়ে এত কথা হচ্ছে। দেখুন, আত্মসমালোচনা এটা তো লাইভ শো, আপনারা প্রত্যেকে জানেন। অনেক সময় আমিও উত্তেজিত হয়ে পড়ি, হয়তো মুখ থেকে অসংসদীয় শব্দ আমার দীর্ঘ 3 দশকের কেরিয়ারে কোনোদিন না। আপনাকে বলছি না, আরে বসাই, আরে এক সেকেন্ড, দুজনকে থামালাম। তার কারণ এক সেকেন্ড তার কারণ হচ্ছে আপনাদের দুজনকেই বলছেন, আমি নিজেকে বলছি। আরে আপনি থামবেন একটু বিশ্বনাথ বাবু, এই এক সেকেন্ড সজল, আরে আমি আসছি। আমি বলছি বৈশ্বনাথদার আপত্তি কোথায়? বৈশ্বনাথদা অপমান, আমি বলছি খানিকক্ষণ আগে, আমি একদম আত্মসমালোচনার কোনো, আমার মনে হয় ভুল করলে দর্শকদের সামনে পরিষ্কার ভুলটা বিশ্বনাথ চক্রবর্তীকে বলছি না, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে বলছি না, আমার ভুলটা কোথায় হয়েছে। ধরুন এই উত্তেজনার মতে যখন তর্কাতর্কি হচ্ছিল, আমি বৈশ্বনাথদার সম্পর্কে আমি ওনার সামনেই বলছি, লাইভে বলছি, আপনারা দেখছেন যে আপনি তো মশাই ইতিহাস ভূগোল কিছুই জানেন না। এইটা বলা আমি মনে করছি আমার ভুল হয়েছে। আমার প্রকাশ্যে বৈশ্বনাথদার কাছে এক সেকেন্ড আমি মানে হচ্ছে লক্ষ্মী। আচ্ছা এটা হলো, কিন্তু আমি বলছি যে সবারই তো আত্মসমালোচনা দরকার। যে সংবাদ মাধ্যম সম্পর্কে, স্বীকৃত সংবাদ মাধ্যম সম্পর্কে, ঠিক স্বীকৃত রাজনৈতিক দল সম্পর্কে শব্দে যেমন আমার আপত্তি ছিল, বৈশ্বনাথদা খানিকক্ষণ আগে জয় পরাজয়ের এজেন্ডা বলছেন যে আপনারা এত খবর দেখাচ্ছেন তাও তৃণমূল হারছে না। আমাদের তো হারা এবং জেতানো কোনোটাই আমাদের কাজ নয়। আমার সেটা খারাপ লেগেছে, আমি সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করেছি। সেই রিয়াকশানটা আমার নিজের অন আ সেকেন্ড থট ভালো লাগেনি, না বলতে পারলে ভালো হতো। আমার প্রকাশ্যে এটা স্বীকার করতে কোনো ক্ষতি নেই। সুমনদা, আমি আপনাকে বলবো, আমি বিশ্বনাথ দাকে একটু ডেফার করে বলি যে আধিপত্যবাদের জন্য যাননি, উনি পুরো প্ল্যান করে গেছিলেন। যে গোটা মঞ্চে যায়নি, সে ভাঙা মঞ্চে গেছে। ওখানে গিয়ে নাটক করবে, খিচমেরি ফটো করবে, সারাদিন ধরে সেটা টিভিতে চলবে, বিতর্ক হবে, আমাদের হারিয়ে যাবে। খিচমেরি ফটো মানে তোর কল্যাণ ব্যানার্জি শিখিয়েছিল, আপনার কল্যাণ ব্যানার্জি শিখিয়েছিল, আপনার কল্যাণ ব্যানার্জি শিখিয়েছিল, আপনার কল্যাণ ব্যানার্জি শিখিয়েছিল, আপনার কল্যাণ ব্যানার্জি শিখিয়েছিল। আপনারা তো খুব অল্প বয়সী, কিন্তু আমার তো বয়স হচ্ছে। আমি বলছি এতটা, আমি বলছি উত্তেজিত হবেন না যাতে শরীর খারাপ হয়, এইটুকুই বলা। সেনা জিন্দাবাদ বলার জন্য শুভেন্দু অধিকারীকে বহিষ্কার করা হয়েছে, অন্য কোনো কারণে না। ভারতীয় সেনা অধ্যাপক বিশ্বনাথ দা তিনি তৃণমূলকে গালি দেন কেন? তাই উনি বাজে লোক, খারাপ লোক। আমি একটা কথা বলছি, কিন্তু আরেকজন অধ্যাপক ভারতীয় সেনাকে খান সেনার সঙ্গে তুলনা করবে, সেটা সেলাম জানাতে হবে। আমি বলছি শুনুন, ওদের দুটো তোষণ আছে। একটা হচ্ছে ভোট পেতে মুসলমান তোষণ করতে হয়, যেমন টিকিট পেতে সেটা মমতা তোষণ করতে হয়। বেশ
হ্যাঁ প্রথম কথা হলো যেটা ভাল লাগছে যে তুমি উত্তেজিত নও, তুমি শান্তভাবে কথা বলছো। এই যে হতচ্ছাড়া কথাটা বলছেন যে লক্ষ্মী ছাড়া, না এটা এটা কথাটা তো ভুল, কারণ তৃণমূলের তো লক্ষ্মী খাটের তলায় খাটের উপরে নেতা, বড় নেতা, মেজ নেতা, ছোট নেতা, চুনোপুটি নেতা, দ্বিতীয় কথা সত্যি হয় না। আমি আপনি ছবি তুলতে আমাদের ঘরে আপনার ঘরে শওকত মোল্লার ছবি থাকবে। আমি আরেকটা কথা বলি, আপনি প্রথম অপমান করেছেন বিশ্বনাথ দাকে, আমরা সবাই খেয়াল করেছি, কিন্তু আমরা সত্যি কেউ বলেনি উনি নাকি প্রফেসর। এটার মানে এটা কি? অধ্যাপনাটা নিজের যোগ্যতাতেই করেন এবং যোগ্যতাতেই পেয়েছেন। আপনারা সিদ্ধহস্ত প্রতি কথায়, পাবলিককে, জনগণের সামনে প্রতি কথায় এই প্রতিবেদনে তাহলে আসতেই হবে। আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM সুমন দে, প্রচুর মন্তব্য আসছে, কিন্তু আমি কিছু মন্তব্য যেটা লাইভ অনুষ্ঠান নিয়ে সরিয়ে রাখছি। শেখ শামীম তিনি বলছেন সেনাকে অপমান, দেশকে অপমান করার শামিল। পঙ্কজ সরকার লিখছেন সরকার আর সেনার মধ্যে সংঘাত কখনোই কাম্য নয়। আকাশদীপ সাহা লিখছেন তৃণমূল এবং বিজেপি দুদলই সেনাকে রাজনীতির ঘুঁটি হিসেবে ব্যবহার করতে চায়। চিন্ময় মজুমদার লিখছেন সেনাবাহিনীর ভূমিকা মানুষের কাছে সবসময় সম্মানের, আর সেই রকমই থাকবে। সৈকত বর্মন লিখছেন মুখ্যমন্ত্রী সেনাবাহিনীর মধ্যেও বিজেপির ভূত দেখতে পান, এটা দুর্ভাগ্যজনক। ঠিক এইখান থেকে যে প্রসঙ্গটা এক্ষুনি উঠলো, আমি সেই প্রসঙ্গটায় আমার পরের প্রতিবেদনে যাব। সেটা হচ্ছে এসএসসির দাগিদের তালিকা। এই আবহে কান ধরে উঠবো, সেই ফুটেজ দেখলে চমকে উঠবেন। তাকে কেউ করাচ্ছে না, এই ধরনের ভয়ঙ্কর ভয়াবহ ছবি বহুবার আমরা ফুটেজ ভাইরাল হয়েছে, কিন্তু এক্ষেত্রে তিনি নিজে কান ধরে ওঠবোস করে বলছেন টাকা নিয়েও জেলার নেতারা মুখ খুলতে পাচ্ছেন না, মুখ খুলছেন না। তার প্রতিবাদে তৃণমূলের তমলুকের নেতা, পূর্ব মেদিনীপুরের তৃণমূল কাউন্সিলর কান ধরে উঠবোস করছেন। দেখাবো প্রতিবেদন, তারপর আলোচনায় আসবো। আমরা যেই কানে ধরে উঠবোস করলাম, আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা, তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উঠবোস করছি। এসএসসির দাগি তালিকায় সামনে এসেছে তৃণমূলের বহু নেতা, মন্ত্রী, বিধায়কদের আত্মীয়ের নাম। এই আবহে তৃণমূলেরই একাংশকে কাঠগড়ায় তুলে কান ধরে উঠবোস করলেন পূর্ব মেদিনীপুরের এই তৃণমূল কাউন্সিলর। ফেসবুকে কান ধরে উঠবোসের সেই ভিডিও পোস্টও করেছেন তিনি। ইনি পার্থসারথী মাইতি, পেশায় আইনজীবী, তমলুক পুরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি। নিয়োগ দুর্নীতি নিয়ে জেলা নেতৃত্ব মুখ না খোলায় দলের একাংশের সঙ্গে শুভেন্দু অধিকারীর আঁতাতের অভিযোগ তুলেছেন তৃণমূল কাউন্সিলর। তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব জানে কে চুরি করেছে, পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত নেতৃত্ব জানে, কিন্তু তারা দেখা যাচ্ছে নিজেদের স্বার্থে, নিজেদের পদ বাঁচানোর জন্য শুভেন্দু অধিকারীর নাম মুখে আনছে না। এবং শুভেন্দু অধিকারী যে চুরি করেছে তাদের কাছে ডকুমেন্টসও আছে, কিন্তু তারা দেখাবেন না, এবং শুভেন্দুবাবুর সাথে যোগসাজশ এখনো থাকার জন্য এই ভিডিওকে হাতিয়ার করে তৃণমূলকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। যারা চোর তাদের তো গায়ে লাগছে না, কিন্তু যারা ভদ্র, যারা সাধু, যারা সৎ, তাদের তো গায়ে লাগছে। যারা সৎ তৃণমূল কংগ্রেস কার্যকর্তা, তারা এই জাতীয় অপরাধ দেখে হতভম্ব হয়ে যাচ্ছে, তারা জনগণের কাছে ক্ষমা চাইছে। এটা পূর্ব মেদিনীপুরের সূত্রপাত। আমি দেখেছি পার্থর ভিডিওটা, আমি দেখেছি, আমি বিস্তারিত বলতে পারবো না। আমি এটা নিয়ে আমি এক্ষুনি কোনো কথা বলবো, আমি জানি না এটা, মানে আমি জাস্ট এক ঝলক দেখেছি। তৃণমূল কাউন্সিলরের অভিযোগের প্রেক্ষিতে দল কি কোনো পদক্ষেপ নেবে সেটাই দেখার। বিটন চক্রবর্তী, রঞ্জিত সাউ, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। মানুষের কাছে আমি কানে ধরে উঠবোস করছি। দেখুন, টেন্টেড শিক্ষকদের নিয়ে আলোচনা, কিন্তু নেতা নিজে বলছে যে তার দলের নেতারাও টেন্টেড। আমি এইখানে বৈশ্বনাথদার কাছে আসবো যে এর থেকে বড় স্বীকারোক্তি তো হয় না। দলের নেতারা টাকা নিয়ে মুখ খুলছেন না, সেই জন্য কাউন্সিলর কান ধরে উঠবোস করছেন নিজেই স্বতঃপ্রণোদিত হয়ে। আমি বলছি রিলস বানাচ্ছেন এবং বাজারে ছাড়ছেন। অর্থাৎ
বৈশাখদা পরিষ্কার নিজে মেনে নিচ্ছেন যে তৃণমূল কংগ্রেসের নেতারা টাকা নিয়েছে। একজন নেতার বিরুদ্ধেও কি তৃণমূল ব্যবস্থা নিয়েছে যাদের কথা উনি বলছেন? অর্ধেকটা বললেন আর অর্ধেকটা বললেন না। না বলুন না, আপনি পুরোটা বলুন। শুভেন্দু অধিকারীর সাথে যোগাযোগ আছে, সেই জন্য উনি জবাব দিতে পাচ্ছেন না। শুভেন্দু অধিকারী এই করাপশনের সঙ্গে যুক্ত ছিল, এটা আপনারাই দেখিয়েছেন, হাতে করে টাকা নিচ্ছে। এবং বিজেপি পার্টি ওয়েবসাইটে দেখিয়েছিল যে নরদা স্ট্রিং এই ধরনের ঘটনা। আপনি তো মনে করছেন যে নারদায় যাদের ছবি দেখেছিল প্রত্যেকের জেলের মধ্যে থাকা উচিত, মনে করছেন তো? না নারদায় যাদের ছবি তাদের বাইরে থাকা উচিত না মনে করছেন তো? কোনো অসুবিধা নেই। একদিন ডাকতে দেখেছি, ঢুকতেও দেখেছি, দেখাবো লাইব্রেরি থেকে। আমি হেমন্ত বিশ্ব শর্মার দায়িত্ব নিতে পারবো না। আমি একটুও ভুলছি না। আমি বলছি যে শুভেন্দু অধিকারীকে আমি সিবিআই বা ইডির অফিসে একদিন ঢুকতে দেখেছি। শুভেন্দু অধিকারীকে আপনার দেখাবো, আর্কাইভেও আছে। এই ঘটনায় উনি নারদায় ডাক পেয়েছিলেন, আমরাও তো জানি না উনি। এবার আর একটা কথা বলুন, এই যে ছেলেটি করেছে কি কারণে করেছে, কিসের জন্য করেছে আমরা জানি না। উনি ছেলে না, কাউন্সিলর, আপনারই মতো কাউন্সিলর, তমলুকের কাউন্সিলর দেখাচ্ছেন। আমি দেখাচ্ছি, আসলে নন। না মাইকে আপনি দেখাচ্ছেন। উনি করেছেন, আমাদের পার্টির যারা আছে তারা অলরেডি বিবৃতি দিয়েছে যে এই কাজটা উনি কেন করেছেন সেটা নিয়ে নজর রাখছেন। ছবি তোলার জন্য করেছেন না ইচ্ছাকৃতভাবে আমাদের ক্ষতি করার জন্য করেছেন, এটা আমাদের নিশ্চয়ই নজর থাকবে। কিন্তু উনি শুভেন্দু অধিকারী, আমি একজন নাম বলছি একজন মাননীয় সাংসদ তোমাদের জহর সরকার, তিনি কেবলমাত্র দুর্নীতির জন্য আর ওই পদে থাকেননি। উনি পরিষ্কার পাবলিক স্টেটমেন্ট পর্যন্ত দিয়েছিলেন দুর্নীতি এতটাই দুর্নীতি যে উনার পারিবারিক সম্মান নষ্ট হচ্ছে। এরকম একটা পারিবারিক সম্মানের উনি উইথড্র করেছিলেন না, অভয়ের সময় তো উনি ছেড়ে বেরিয়ে গেলেন। খুব কম সাংসদ এরা আছে যারা নৈতিক ইস্যুতে ছেড়ে বেরিয়ে যান। আগেরবারও উনি দিয়েছিলেন রেজিগনেশন, আরো অন্য এমপিরাও দিয়েছেন, তারপরে তারা উইথড্র করে নিয়েছেন। আমি বলছি পার্থসারথীয় অ্যাডভোকেট, বৈশাদাও অ্যাডভোকেট, পার্থসারথীয় কাউন্সিলর, বৈশাদাও কাউন্সিলর। তফাৎ শুধু একটাই, ও হচ্ছে চোরির বিপক্ষে বলছে, উনি চোরের পক্ষে বলছেন। দুদিকেই অ্যাডভোকেট লাগে। আমি বলছি শোনো, এখনো সুযোগ আছে। পাশাপাশি এটাও বলছে যে তৃণমূল আমি মাঝে মাঝেই বলি যে অনুষ্ঠান চালাতে চালাতে প্রায় মনে হয় যে কিন্ডার গার্ডেন স্কুলে, একেবারে বাচ্চাদের কিন্ডার গার্ডেন স্কুলে বসে আছি। তবে আমার এই স্টুডিওতে কিন্তু কান ধরে উঠবোস বা নীল ডাউন কোনোটারই হিসেব নেই, কোনোটাই হয় না এখানে। কিন্তু আমি বলছি সজল, পাশাপাশি একটা অংশও আছে, সেটা বলছেন যে যদি নেতারা তারা টাকা ফেরত দিতেন, তারা মানুষকে ফেস করতেন, তারা টাকা নেওয়ার কথা স্বীকার করতেন, তাহলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রতিবাদে আরো জোরের সঙ্গে গলা তোলা যেত, এই কাউন্সিলরই বলছেন। ঠিকই তো বলছে। যদি ওনার কথা হয় আগে টাকাটা ফেরত দিক না। আমার বক্তব্য হচ্ছে এত দিন ধরে আমরা যেটা দেখছি, শুধু যারা ঘুষ দিয়েছে শাস্তি শুধু তারাই পাচ্ছে দাদা। এখানে আমি অনেকের ব্যর্থতা, যে ইনক্লুডিং সিবিআই, যারা ঘুষটা নিয়েছে তারা বহাল তবিয়তে বাড়িতে সাংবাদিক গেলে বলছে আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি। আমি আপনাকে বলি, এদের মনে থাকে না যে যে বাড়িগুলো থেকে টাকা নিয়েছে সে বাড়িগুলো ছাদই নেই, আর সে বাড়িগুলোর অন্য নেই, আর এরা বলছে আমার বাড়ি। আমি বলবো সিবিআই কে এখন নান্টু ঘোষকে দেখে জেরা করা উচিত, এদের কাউন্সিলর থেকে শুরু করে সবাইকে জেরা করা উচিত, যে এরা চাকরিটা পারলো না বলে এই এতগুলো মানুষের এই দুরবস্থা। আমি বলছি যে কান ধরে উঠবোস যে ও কিন্তু নিজে করছে না, কান ধরে উঠবোস ও চোর তৃণমূলকে করাচ্ছে এবং প্রাক্তন চোর তৃণমূলকে করাচ্ছে। ও কিন্তু শুভেন্দু অধিকারী কথাও বলেছে। আমরা জানি শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসে ছিল, পূর্ব মেদিনীপুরে এরকম টেন্টেড প্রার্থী তালিকা দেখো, তার মধ্যে কিন্তু আবার সিপিআইএম শূন্য, তৃণমূল আছে টেন্টেড তালিকা, আবার হচ্ছে বিজেপি। আমি বলেছি তৃণমূলের ক্রাচ কি আমার জানা আছে? থামো, জেলার নেতারা তো টাকা ফেরত দিতে পারবে না। জেলার নেতারা টাকা ফেরত দেবে কোত্থেকে? মাল তো চলে এসেছে কালীঘাটে আর ক্যামাক সিটি, কে টাকা ফেরত দেবে? বিজেপির নেতাদেরও নাম আছে সজলদা, কিন্তু সিবিআইডি নিয়ে ভাষণ শুনবো না। বাংলার সিবিআইডি নিয়ে তো এত কথা শুনলাম, ট্রান্সলেটার খুঁজে পাওয়া গেল না।
কালীঘাটের কণ্ঠস্বর থেকে লিপস এন্ড বাউন্সে পৌঁছানো গেল, লিপস এন্ড বাউন্সে পৌঁছানো গেল। আরেকটা সার্কুলার দিয়েছে, আমি বলছি দিল্লি পুলিশ আরেকটা সার্কুলার দিয়েছে, ট্রান্সলেটর করছে। সুজন বাবু সেটা পোস্ট করছেন, সুজন বাবুও পোস্ট করছেন, অভিষেক ব্যানার্জিও পোস্ট করছে। আরে বরঞ্চ চলে যাও না, ট্রেনের ভাড়াটা না হয় দিয়েই দেবো। দেখুন শুনুন, আমি বলছি যে একটা জিনিস পরিষ্কার, সেটা হলো যে দিনের আলোর মতন আমরা বুঝতে পারছি যে কিভাবে একের পর এক দুর্নীতির সাথে যুক্ত। জানুন 50 কোটি টাকা মানে পার্থ চট্টোপাধ্যায় বান্ধবীর বাড়িতে যেটা পাওয়া গেল, সেটা তো কালেক্টেড মানি। এবং উপেন বিশ্বাস যেটা বলেছেন যে একটা সিস্টেমেটিক্যালি টাকা জেলার থেকে র্যাকেটের মাধ্যমে কলকাতায় আসতো, তাহলে প্রশ্নটা হচ্ছে যে মানে তৃণমূল এবং কুণাল অধিকারী 50 কোটি বলছেন, 238 কোটি ইডি অলরেডি উদ্ধার করেছে। এবং কুণালের বক্তব্য যদি জানি যে পার্টির সর্বস্তরের লোকরা জানতো, সর্বোচ্চ পর্যায়ের লোকরা জানতো কুণাল হলো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। তাহলে তৃণমূল কংগ্রেসের তো একটা দায় আছে যে যে সমস্ত গরিব মানুষের থেকে টাকা তোলা হয়েছে সেই সমস্ত নেতাগুলোকে আইডেন্টিফাই করে বলা যে হয় টাকা তোমরা ফেরত দাও, নাহলে তোমাদের এখন জেল খাটতে হবে, রাজ্য পুলিশ ব্যবস্থা নিবে। আমার প্রশ্ন হচ্ছে, কোনো একটা জায়গায় যে তৃণমূল কংগ্রেস গরিব কথা বলে, বাঙালির কথা বলে, দরিদ্র মানুষের কথা বলে, প্রকল্পের কথা বলে, সেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকেই তো বলা উচিত যে সমস্ত নেতারা টাকা তো নিয়েছেন টাকা ফেরত দিন। আমি বলছি তাহলে এই কাউন্সিলর কি মানে দৈত্য কুলে প্রহ্লাদ না প্রহ্লাদ কুলে দৈত্য? এই কোথায় যাবে আমার একটা মনে হচ্ছে বিজেপি যাওয়ার জন্য বসে আছে হয়তো। এর বুদ্ধিটা কি, এর কি যে সত্যিকারে কদিন পরে বিজেপি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমি তো দেখছিলাম বিজেপি হতেও তো পারে, কিছুদিন পরে যেতেও তো পারে। এখন একটা বিবেকের কথা বলছে, বিবেকের কথা বলছে, দুদিন পরে বিজেপি তো যেতে পারে। শুনুন শুনুন, আজকে যদি একটা কথা সত্য না, না না যে পুরনো আমি শুধু যোগ করে দিই, তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নিজে বলছেন যে এই পরিবার এবং এই ব্যক্তির তার অবদান বিরাট। সার্টিফাই করছে ভবিষ্যতে কি হবে তা আমি তো বলছি। বিবেকটা অনেক আগে হওয়া উচিত ছিল, আজকে কেন বিবেক অনেক আগে হওয়া উচিত। আমি বিজেপিতে যাবো না, উনি একজন অধ্যাপক। পূর্ব মেদিনীপুর যেটা হিসাব করা হচ্ছিল সব থেকে বেশি হচ্ছে পূর্ব মেদিনীপুর। আপনি আচুরি ধর্ম জীবকে শেখাও, তোমার দলে যারা যারা গেছে এমনও আছে তারা 32। দেখুন টাকার অঙ্কটা বেশি হলে কিন্তু সব হিসেব গুলিয়ে যায়। কেন বলছি, 50 কোটি বলছিলেন বিশ্বনাথ চক্রবর্তী। একেবারে পরস্পরকে চোর বলার আগে আমি পরের প্রতিবেদনটা নিতে চাইব। সেটা হচ্ছে 50 কোটি তো ছোট, ইডি কোর্টে একেবারে রিমান্ড লেটারে লিখেছে 238 কোটি টাকা সম্পত্তি ইতিমধ্যেই তারা উদ্ধার করেছে। আপনারা জানেন এই গোটা প্রক্রিয়াতে প্রথম শুরু হয়েছিল কোথা থেকে? বাক কমিটি। সেই বাক কমিটির আইনজীবী আজকে একেবারে স্পষ্ট বললেন 3000 থেকে 4000 কোটি টাকা শুধু চাকরি বিক্রির দুর্নীতির ভলিউম। ভাবতে পাচ্ছেন আমাদের মতো একটা রাজ্যে বাক কমিটির আইনজীবী বলছে 3 থেকে 4000 কোটি টাকা এই চাকরি বিক্রির ভলিউম। আমি বলছি এটাকে মাইক্রো লেভেলে পরিবার, ব্যক্তি মানুষে এসে দেখুন কতগুলো পরিবার একেবারে উজাড় হয়ে গেছে অন্যায়ভাবে। তারা চাকরি কিনে চাকরি করতে চেয়েছেন, খুব অন্যায়, কিন্তু পাশাপাশি এই বিপুল অঙ্কের টাকা রইল কোথায়, আছে কোথায়? পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে তার বান্ধবীর ফ্ল্যাট থেকে তো 50 কোটি পাওয়া গেল, আর 11 কিলো গয়না, সোনার গয়না, বাকিটা কোথায়? এই প্রশ্ন তো থাকবে। It's a huge scam, মানে 3000-4000 crores তো হবে। নিয়োগ দুর্নীতির অঙ্ক 3 থেকে 4000 কোটি টাকা। দাগি তালিকা নিয়ে তোলপাড়ের আবহে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক দাবি করলেন হাইকোর্ট নিযুক্ত বাক কমিটির আইনজীবী অরুণাভ বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, এসএসসি 1806 জনের তালিকা প্রকাশ করলেও তার দাবি সংখ্যাটা আরও বেশি। যে তালিকা প্রকাশিত হয়েছে আপনি কি মনে করেন যে সংখ্যাটা এটাই? না, সংখ্যাটা তো এটা নয়, কারণ ডিভিশন বেঞ্চে, এখানে ক্যালকাটা হাইকোর্টেও ডিভিশন বেঞ্চে বারবার ডিফারেন্ট ফিগার এসেছে। কখনও তারা 5 বলছে, কখনো বলছে 7000 বলছে, কখনো 9000 বলছে। আলটিমেটলি সুপ্রিম কোর্টে দেখা যাচ্ছে তারা একটা ফিগার এনেছে 6500 অ্যারাউন্ড। এখন তো সেই 6500 অ্যারাউন্ড যে ফিগারটা তো অলরেডি টেন্টেড হিসেবে ডিক্লেয়ার্ড,
সেখানে এখানে 1800 বা 1900 এই ফিগারটা তো আসা কোনো জায়গায় নেই। প্যানেল এক্সপায়ারি করে যাওয়ার পর যাদের চাকরি হয়েছে তো অলরেডি টেন্টেড হিসেবেও ডিক্লেয়ার্ড ফ্রম সুপ্রিম কোর্ট। আমি সিডি অবধি আমরা করেছি, আমরা তো 1100 নাম জমাই দিয়ে দিয়েছি যে 1100 লোক যে এরা এক্সপায়ারি অফ দ্য প্যানেলে পরে চাকরি পেয়েছে অ্যাবসলিউটলি অবৈধ। মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ, র্যাঙ্ক জাম্পিং, সই স্ক্যান করে রেখে প্রয়োজন মতো ব্যবহার, জেলা স্কুল পরিদর্শককে দিয়ে নতুন শূন্যপদ তৈরি করে চাকরি, নিত্য নতুন উপায়ে দুর্নীতি করা হয়েছিল বলে উঠে আসে তদন্তে। প্রথম যেটা আমরা দেখতে পাই যখন আমরা এই যে স্ক্যামটা হয়, প্রথমত আপনার রেগুলার আমরা দেখছেন র্যাঙ্ক জাম্পিং, সেটা তো আমরা দেখিয়েছি। দ্বিতীয়ত হচ্ছে যারা কিছু লোক যারা আমরা যাদেরকে মানে অন টেবল আমরা কনফ্রন্ট করেছি, তারা দেখা গেছে শুধু পরীক্ষায় সে নামই জমা দিয়েছে, তারপরে তারা কিছু জানে না। তারপরে সাবসিকুয়েন্টলি তারা বলেছে আমরা প্রচণ্ড কেঁদেছি। কাঁদলাম বলে অফিস থেকেই লোকে বললো তোমরা একটা আরটিআই অ্যাপ্লিকেশন করে দাও। যেই আরটিআই অ্যাপ্লিকেশন করলো 2 মাসের মধ্যে আমার চাকরি হয়ে গেল। তার নাম্বার বাড়বে কীভাবে? যাই হোক, তার নাম্বারও বাড়লো, তার চাকরিও হয়ে গেল। তখন একটা স্ক্যান সিগনেচারের ইন্ট্রোডাকশন হয়। এবার স্ক্যান সিগনেচারে তো সার্ভারে লোড করা আছে, আপনি তো জানতেই পারবেন না কাকে দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে। কিছু সিগনেচার নেই, মানে আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো আনান আপনি দেখবেন সমস্ত স্ক্যান সিগনেচারে আছে, কোনো ফ্রেশ সিগনেচার বা অরিজিনাল সিগনেচার তাতে কিছু নেই, সমস্ত স্ক্যান সিগনেচার। বাগ কমিটির 1500 পাতার চাঞ্চল্যকর রিপোর্ট এসেছিল এবিপি আনন্দর হাতেও। সেখানে উল্লেখ করা হয়েছিল অনুসন্ধান কমিটির সামনে পেশ হওয়া নথিতে দেখা যায় প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর এবং নতুন প্যানেল আপলোড হওয়ার আগে বেশ কিছু প্রার্থীর র্যাঙ্ক পরিবর্তন করা হয়েছে। ভুয়ো নিয়োগপত্রগুলো পর্ষদের অফিস থেকে না দিয়ে এসএসসির নবনির্মিত ভবন থেকে দেওয়া হয়েছে। দুর্নীতিতে সরাসরি যুক্ত ছিলেন এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অনুমতিতে যুগ্ম সচিব যে 5 সদস্যের কমিটি গঠন করেছিলেন তা বেআইনি। তবে রাজ্য সরকারের সঙ্গে ওই কমিটির সরাসরি কোনো সম্পর্ক ছিল কিনা তা বাগ কমিটির কাছেও স্পষ্ট ছিল না। সব মিলিয়ে এসএসসির দাগি তালিকা প্রকাশের পরেও তা নিয়ে বিতর্ক তুঙ্গে। উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, রাজনীতির লোকজনকে নিয়ে রঙ্গ ব্যঙ্গ রসিকতাই বাংলায় বা এই দেশে নতুন কিছু নয়। অনেকে বলছেন সেই পরম্পরা এবার নতুন সংযোজন অনির্বাণ ভট্টাচার্য। বঙ্গ রাজনীতির অত্যন্ত পরিচিত 3 মুখ, 3 দলের 3 ঘোষকে যেভাবে নিজেদের গানে তুলে এনেছেন অনির্বাণ, সেটা এখন রীতিমতো ভাইরাল। আপনাদের সামনে রইল ভাইরাল হওয়া সেই গানের ঝলক। আর যাদের নিয়ে এই রসিকতা, মানে 3 ঘোষ, কুণাল ঘোষ, দিলীপ ঘোষ আর শতরূপ ঘোষ, তাঁরা কি বলছেন? তারাও কি হাসছেন নাকি গোঁসা করেছেন? পুরোটাই রইল আপনাদের সামনে। এই আমাদের দোষ, গান বাজনা করতে গেছে এসব কথা বললে রেগে যাবে কে? রেগে যাবে কে? প্যারোডি ছন্দে এক পংক্তিতে বাধা পড়লেন 3 ঘোষ, আর বঙ্গ রাজনীতির 3 মেরুতে থাকা 3 ঘোষকে ছন্দে মিলিয়ে দিলেন এক ভট্টাচার্য, অভিনেতা এবং গায়ক অনির্বাণ ভট্টাচার্য। এই আমাদের দোষ, গান বাজনা করতে গেছে এসব কথা বললে রেগে যাবে কে? রেগে যাবে কে? রেগে যাবে কুণাল ঘোষ। আরেক ঘোষ আছে, দাদা খুবই রোমান্টিক, ঘোষ দিয়ে যাচ্ছে না, গয়না দোকান সব তুলে দাও, গরুর দুধের সোনা। সেটা কে রে ভাই? বলছি রে ভাই, ওই বিপ্লবীদের পার্টি আরেক ঘোষ আছে, আরেক ঘোষ আছে ওই বিপ্লবীদের পার্টি। টিভির চ্যানেল পার্টি অফিস বড্ড হাঁটাহাঁটি, তাই কিনেছে গাড়ি, দামটা বেশি খুব, ফেসবুকেরই রাজা মদের দাদা। এই গানের ভিডিও শেয়ার করে কুণাল ঘোষ ফেসবুকে লিখেছেন, অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের নতুন ব্যান্ড হুলিগানিজমের গানের অংশ আমার মজা লেগেছে, ভালো লেগেছে। গানের ধরন, উপস্থাপনাও উপভোগ করলাম, একটু তির্যক, তাতে কি? কুণাল ঘোষ এসব মজা নিতে জানে।
ভালো থেকো অনির্বাণ। এই গান নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন আরেক ঘোষও। আমি শুনেছি, আমার বেশ ভালোই লেগেছে, আমার মজা লেগেছে। ওটাকে অত পার্সোনালি নেওয়ার কিছু নেই, মানে আমার বরং আমি ধন্যবাদই জানাতে চাই যে আমার গতকাল থেকে মনে হচ্ছে যে বাংলা গানে যেরকম বেলা বোস, নীলাঞ্জনা, রঞ্জনা এরা সবাই রয়েছেন, সেরকম আমিও একটা বাংলা গানের ক্যারেক্টার হয়ে গেলাম। এটাই বা খারাপ কি? প্রতিক্রিয়ার জন্য বিজেপি নেতা দিলীপ ঘোষকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। এবিপি আনন্দ। গয়না দোকান সব তুলে দাও, গরুর দুধের